মাধ্যমিক 2026 কিন্তু দৌড়ে একদম কড়া নাড়ছে এরকমই একটা পরিস্থিতি। আর তোমাদের জন্য কিন্তু আমরা হাজির করেছি বিশিষ্ট আহ, ইতিহাস শিক্ষক কিন্তু আমাদের মধ্যে হাজির হয়েছে শুভেন্দু স্যার। তো শুভেন্দু স্যার কিন্তু ইতিহাস সাথে কিন্তু ভূগোল এবং বাংলা তিনটে সাবজেক্টই কিন্তু সমান তালে এগিয়ে নিয়ে যায়। বিগত বছরেও দেখেছি স্যারের দেওয়া প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের এই চ্যানেলে যেটা স্যার প্রোভাইড করেছিল সেখান থেকে কিন্তু কমন এসছে। এবছরও তোমাদের উপকারে আসবে সে তেমনই কিন্তু একটা ভিডিও বলতে পারো, সেই রকমই একটা প্রশ্ন বলতে পারো, একটা প্রশ্নের সম্ভার সমস্ত কিছুই স্যার প্রোভাইড করবেন। তো প্রথমেই স্যারকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো স্যার, যেহেতু ছেলে মেয়েদের একদম শেষ পর্বে এখন পৌঁছে গেছে, তো ইতিহাস নিয়ে তো সবার একটা চিন্তার কিন্তু বিষয় থাকে। সায়েন্স গ্রুপে যেমন টেনশন থাকে, এখন ইতিমধ্যে কিন্তু ইতিহাস নিয়েও কিন্তু বিগত কয়েক বছরে একটা চিন্তার কারণ ছেলে মেয়েদের। তো এখান থেকে মোটামুটি ছেলে মেয়েরা রিকভারি করতে গেলে শেষ মুহূর্তে কিভাবে ওরা পড়বে একটু যদি বলেন, তারপর না হয় সাজেশনের দিকে যাব। ধন্যবাদ। আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য। আর সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাই বা সকলকে শুভেচ্ছা জানাই এবছরে যারা মাধ্যমিক দিচ্ছে সকল পরীক্ষার্থীদেরকে। এবার যে প্রশ্নটা আমাকে করা হয়েছে যে মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন নিয়ে প্রত্যেকবার একটু মানে টালমাটাল অবস্থা হচ্ছে, কেননা বিগত আমরা কয়েক 2-4 বছর দেখছি এটা নিয়ে একটা ভীষণ প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে ছেলেমেয়েরা যে প্রশ্ন করে যাচ্ছে কিন্তু ঠিকঠাকভাবে কমন আসছে না এবং তারা ঠিকঠাকভাবে উত্তর করে আসতে পারছে না, মানে একটু ঘুরিয়ে 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 ফিরে আসছে। তার চাইতে বড় কথা 8 মার্কের প্রশ্ন বিগত 1-2 বছরে আমি সেরকম ভাবে যে হুবহু কমন পাচ্ছে এমন কোনো বিষয় নাই, তবে যারা ভালো করে পড়াশোনা করছে, বইটা পাঠ্য বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে এবং ধরে ধরে পড়েছে তারাই একমাত্র লিখে আসতে পারছে। তবে বিগত বছরে বা গত বছরও আমার কাছ থেকে 2-3 জন লেটার পেয়েছে। আশা রাখি এবছরও যাদেরকে আমি পড়াচ্ছি তারাও আশা রাখি তাদের কাছে আশা রাখতে পারি যে এবারও তারা ঠিকঠাকভাবে লিখে আসলে হয়তো তেমনই লেটারের ধারে কাছে নাম্বারের কাছে যেতে পারে। আচ্ছা, ইতিহাসে তো অনেক প্রশ্ন হয়। হ্যাঁ, তার কারণ আমরা দেখেছি যে প্রশ্নপত্র অ্যানালাইজ করে যে প্রথমে 36টা তো একটা শর্ট প্রশ্ন থাকেই, এমসিকিউ এবং একদম সরাসরি হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন। এছাড়াও 11টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 22 নম্বর। আর ওইদিকে 4 নম্বরের প্রশ্ন 6টা, 4-6-24, আর লাস্টে একটা 8 নম্বরের হ্যাঁ, প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে ছেলেমেয়েরা যদি শেষের দিকে সারা বছর সাপোজ যারা পড়াশুনো ঠিকঠাক ভাবে করেনি তারাই কিন্তু সাজেশন ভিডিওগুলো নিয়ে বেশি মাতামাতি করে। হ্যাঁ। তার কারণ অনেকের আছে শুধু পাস নাম্বারটা হলেই হবে, বা অনেকেই আবার আছে যে 90 আউট অফ 90 পেলে তাদের ভালো হয়। আচ্ছা, ইতিহাসে কি 90 আউট অফ 90 পাওয়াটা সত্যি মুখের কথা, নাকি একটু পড়াশোনা করতে এটা লাগে? এটা নাম্বারটা 90-র উপরে নাম্বার পেতে গেলে তাদেরকে অবশ্যই ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে। আর ওই 1-2 মাস পড়াশোনা করলে সেই নাম্বারটা আসা খুবই কঠিন, তার জন্য সারা বছর তাকে পড়াশোনার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আজকে স্যার আপনি যে প্রশ্নগুলো ছেলে মেয়েদেরকে বলবেন, মোটামুটি এই প্রশ্নগুলো 4 আর 6 মানে 4 আর 8-এর প্রশ্নগুলো বলবেন। শর্ট প্রশ্ন তো বলা সেভাবে না, সম্ভব হয় না। হ্যাঁ। তো ছেলেমেয়েরা শর্ট প্রশ্ন পরীক্ষার এই 2 দিন 3 দিন যে টাইমটা পাচ্ছে আগে, শর্ট প্রশ্ন কোনগুলো দেখে গেলে বা কোন একটা বই যদি বা সাজেস্ট এরকম কিছু থাকে বা এখান থেকে দেখলে একটা মোটামুটি পারবে, এটা এমন কিছু যদি সাজেশন থাকে আপনার। যদি শর্ট কোশ্চেন সবটাই অ্যান্সার করতে হয় তাহলে তোমাকে একটা রাইটারের পাঠ্য বই পড়ে গেলে কোনো মতে সম্ভবপর হয় না। কিন্তু অনেকে মাস্টারমশাইরা আছেন, অনেকে নোটস ভিত্তিক পড়ান, অনেকে পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল প্রাইভেট পড়ান, বা যারা গৃহশিক্ষক আছে এক একজনের পড়ানোর এক এক রকম পদ্ধতিতে তারা অবলম্বন করেন বা তাদের ছাত্রছাত্রীদের তারা সেইভাবে উপস্থাপনা করতে চেষ্টা করে যে তার ছাত্রছাত্রী কিভাবে ভালোভাবে নাম্বার করতে পারবে। কিন্তু আমি যতটুকু বুঝেছি দীর্ঘদিনের এই মানে গৃহশিক্ষকতার মধ্য দিয়ে, যে একটা পাঠ্য বই পড়ে কখনো তুমি সমস্ত রকমের শর্ট কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। তার জন্য তোমাকে একটার পাশাপাশি আর একটা পাঠ্য বই অবশ্যই দরকার, এবং ভ্যারাইটি রকমের যে সমস্ত সাজেস্টিভ মূলক বইগুলো বেরোয় সেগুলোকেও ফলো করতে হবে। সেই সাথে সাথে পাশে একটা সহায়িকা বই থাকলে তার সবচেয়ে ভালো হবে। আর দেখতে হবে সহায়িকা বইটা আমি যে রাইটারের পাঠ্য বইটা পড়ছি সেই কোম্পানির জন্য সহায়িকা বই না হয়, তার অন্য কোম্পানির সহায়িকা বই হোক, তাহলে আমি প্রশ্নের ভ্যারাইটিটা আরো বেশি বেশি করে পাবো। আচ্ছা, এই মুহূর্তে তো পাঠ্য বই খুঁটিয়ে পড়া ছেলে মেয়েদের কিন্তু আর সময় নেই। না, তো মোটামুটি ওরা 4 না আর 8 নাম্বার না হয় সাজেশন গুলো কভার করলো, কিন্তু শর্ট প্রশ্ন কি এখন টেস্ট পেপার সলভ 10টা হ্যাঁ, স্কুল করলে কি কাজে দেবে? হ্যাঁ, আমার মতে যারা স্কুল থেকে টেস্ট পেপার পেয়েছে কিংবা নানান ধরনের কোম্পানি থেকে যে টেস্ট পেপার গুলো বেরিয়েছে, তবে স্কুলের টেস্ট পেপার প্রথম 10 থেকে 12টা সেট যদি ঠিকঠাক ভাবে কভার করা যায় দেখা যায়
অনেকটাই তারা রিকভারি করতে পারে। তাহলে এই কথাটা কিন্তু তোমরা একটু গুরুত্ব দিও, যারা ভাবছো শেষ মুহূর্তে শর্ট প্রশ্ন কোনগুলো নিয়ে করব, শর্ট প্রশ্ন তো সাজেশন কেউ দিচ্ছে না, তার কারণ অসম্ভব। শর্ট প্রশ্ন মানে একটা সে সমুদ্রের মধ্যে থেকে সেই মুক্ত খোঁজার মতো এরকম একটা ব্যাপার। তো তোমরা কিন্তু কি করবে, তোমরা অবশ্যই কিন্তু টেস্ট পেপারের যে শর্ট প্রশ্নগুলো থাকে সেগুলো অবশ্যই 10টা স্কুল অবশ্যই সলভ করো, মিনিমাম 10টা স্কুল। আচ্ছা, তো স্যারের কাছ থেকে এবার কিন্তু আমরা অবশ্যই শুনে নেব স্যার মোটামুটি কতগুলো চ্যাপ্টার রয়েছে ক্লাস 10-এর সিলেবাস। এখানে ক্লাস 10-এর সিলেবাসে মোটামুটি ভাবে আমাদেরকে 7-8টা অধ্যায় আমাদেরকে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে, এই 8টা অধ্যায়ের মধ্যে অধ্যায় ভিত্তিক করে করে প্রশ্ন সেট করা যায়। অনেকে আমি দেখছি যারা ইউটিউবে যারা ভিডিও ছাড়ছে অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিচ্ছে, অনেকে এমনি প্রশ্ন দিচ্ছে, সমস্ত কিছু। তবে আমার কাছে এবার মনে হচ্ছে 2, 4, 6 এই যে অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় 3টে খুবই মানে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। আর এখান থেকে যতই অধ্যায় ভিত্তিক যাই বলি না কেন, তবে আমি একটা কথা বলে রাখা ভালো, আমি একজন গৃহশিক্ষক এবং আমি জানি বেশিরভাগ ছাত্রছাত্রীরা কোনো না কোনো গৃহশিক্ষকের কাছে তারা শিক্ষা নেয়। আমি চাই তাদের শিক্ষকতা যেভাবে তাদেরকে পথ বলেছে বা তাদেরকে যে পদ্ধতি অবলম্বন করতে বলেছে তারা নিশ্চয়ই সেই সব পদ্ধতি অবলম্বন করবে পড়ার সিস্টেমিক পদ্ধতিতে। আমি বলবো না কখনোই যে আমি যেটা বলছি এটাই সঠিক বা তুমি এভাবেই শিখে যাবে। আমি এটুকুনি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে যে এই প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, আমি সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। তার চাইতে বলতে পারি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ নিরিখে এই প্রশ্নটা আসতে পারে বা আসবেই, এমন কথাটা আমি কখনোই বলতে পারবো না। তাহলে আমাকে প্রশ্ন নিয়ে আসতে হবে, কিন্তু সেটা কোনো মতেই কোনোদিনই সম্ভবপর হয়ে ওঠে না। তাই কাউকে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা প্রলোভন দিয়ে কোনো রকম লাভ হয় বলে আমি মনে করি না। খুব খুব গুরুত্বপূর্ণ কথা। তো স্যার কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলে দিলেন যে স্যার যেটা বলছে সেটাই যে শেষ তা কিন্তু নয়। তোমরা নিজেরা যারা যে সমস্ত গুণী শিক্ষকের কাছে পড়ছো বা শিক্ষিকার কাছে পড়ছো তাদের দেওয়া প্রশ্ন কিন্তু প্রাধান্য দেবে। হ্যাঁ অবশ্যই। তো আমরা স্যারের কাছ থেকে 4 নম্বরের সাজেশনটা এবার আমরা নেব। আমরা কি চ্যাপ্টার ওয়াইজ নেব নাকি? আমি এখন মোটামুটি ভাবে সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। ওকে, অধ্যায় ভিত্তিক হয়তো আমার পক্ষে এখন বলা সম্ভব না, এর জন্য তো একটু অপেক্ষা করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে সেটাকে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা খাতা পেন নিয়ে একটুখানি নোট করে নাও। তো স্যারকে বলবো যে আমাদের এবছর ছেলেমেয়েরা 4 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কোন কোন প্রশ্নগুলো এবছর গুরুত্বপূর্ণ নিরিখে এগিয়ে রয়েছে সেই প্রশ্নগুলো একটু আমাদের ছেলেমেয়েদেরকে বলে সাহায্য করে। এবার আমি যতটা বই পুস্তক ঘেটে কিংবা টেস্ট পেপার ঘেটে যতটা আমার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি যতটা প্রশ্ন পেরেছি, হয়তো এখন আমি যখন প্রশ্নগুলো বলবো তখন মনে হবে অনেক প্রশ্ন বললো স্যার, এই তো সবই পড়া মুখস্থ করা সম্ভবপর নয়, এখানে সাজেশন কি হলো। তবে বুঝে নিতে হবে এর মধ্যেই আসল রহস্যটা লুকিয়ে থাকবে। এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক ভাবে করা যায় আর এই প্রশ্নগুলো যদি অধ্যায় ভিত্তিক করে আমি দিই, দেখা যায় প্রত্যেক অধ্যায় থেকে হয়তো 5-7টা করে প্রশ্ন আসতে পারে 4 মার্কের। আর 8 মার্কের জন্য হয়তো টোটালি হয়তো 7 থেকে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টে দেয়, যে কোনো একটা অ্যান্সার করতে হয়। ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে থেকে আমি 4 মার্কের যে প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমি সেইগুলো বলছি। প্রথম যে প্রশ্নটা আছে, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এই যে গোড়া উপন্যাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রশ্নটা 4এও আসতে পারে আর 8এও আসতে পারে, আমি পরবর্তীতে আসছি সেগুলো বলছি। তারপরে এখানে যেরকম দিচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি অথবা শ্রমিক আন্দোলন, দলিত অধিকার নিয়ে গান্ধীজি আম্বেদকরের মধ্যে যে বিতর্ক আছে সেটা, আধুনিক চিকিৎসা বিদ্যার উন্নতিতে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, এটা 4এও আসতে পারে আবার 8এও আসতে পারে। ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটেছিল সে সম্পর্কে যা জানো লেখো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সামন্ত শ্রেণীর অভ্যুত্থান কি বলা যায় সে সম্পর্কে লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান বিশ্লেষণ করো। নারী ইতিহাসের উপর একটা টিকা লিখতে বলছে। আর তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। 1857 মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা উল্লেখ করো। তারপরে আসছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা অথবা 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা। গ্রাম্য বার্তা প্রকাশিকা পত্রিকা বা 19 শতকে বাংলার কি ধরনের সমাজচিত্র পাওয়া যায়? মহারানীর ঘোষণাপত্র টিকা। বারদৌলি সত্যাগ্রহের তাৎপর্য, এটা 4 বা অথবা 8-এর মধ্যে আসতে পারে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার উডের নির্দেশনামা বা শিক্ষা বিস্তারে মহাসনদের ভূমিকা। জাতীয়তাবাদী প্রসারে হিন্দু মেলার ভূমিকা, অনেক সময় হিন্দু মেলার টিকাও দিয়ে দেয়, টিকা হিসাবে আসতে পারে। 19 শতকের নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা, বিটন সাহেবের যে ভূমিকা যেটা আছে। ছাপা কারখানায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সম্পর্কে, এটা 4এও আসতে পারে 8এও আসতে পারে। আর উদ্বাস্তু সমস্যা, মানে লাস্টের অধ্যায় থেকে এই
মানে প্রশ্ন প্রত্যেকবারই আসে। এবার মধ্যে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা টিকা হিসেবে আসতে পারে। বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ প্রতিচ্ছবি বা সমাজচিত্র পাওয়া যায়? কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় কিভাবে? এবং বারাসাত বিদ্রোহে তিতুমিরের ভূমিকা কি ছিল? আচ্ছা, পোশাক পরিচ্ছদের ইতিহাস, তারপরে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বা বিশ্লেষণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষার বিকাশ, 4-এ আসতে পারে, 8-ও আসতে পারে। আর বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। বসু বিজ্ঞান মন্দির টিকা। কাশ্মীর সমস্যার বিশ্লেষণমূলক আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? কারণ এই অধ্যায় থেকে 8 মার্কের কোনো প্রশ্ন আসে না, 4 মার্কের, 3 মার্কের, 4 মার্কের প্রশ্ন অবশ্যই আসে এখান থেকে। 19 শতকের বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। আর কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? সেই সাথে সাথে চুয়ার কোল আর নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো, বা নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা। এই প্রশ্নগুলো 4 মার্কের জন্য মোটামুটি তো করতে হবে। 4 মার্কসের জন্য কিন্তু স্যারের দেওয়া এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও কিন্তু টাচ করে তাই যাবে, অর্থাৎ পড়তে তো হবে তোমাদেরকে। হ্যাঁ এত অঙ্ক না যে কষে যাবে, তো পড়তে কিন্তু একবার হবে। যদি কনসেপ্ট থাকে হ্যাঁ তবুও কিছুটা লিখতে পারবে, হ্যাঁ, হ্যাঁ। আর যদি প্রশ্ন সম্পর্কে একদমই কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু তোমরা কিছু উত্তরে অ্যান্সার করতে পারবে না। হ্যাঁ। তো চলো, তোমাদের জন্য 8 নম্বরের যেটা হ্যাঁ। 3টে থাকবে, একটা তোমাদের সলিউশন করতে হবে, মানে একটা সলিউশন বলবো না, একটা উত্তর লিখতে হবে। হ্যাঁ তো সেই 8 নম্বরের প্রশ্ন কোনগুলো তোমরা করে যাচ্ছ, আর হ্যাঁ সেখান থেকেই হয়তো চলে আসবে। হ্যাঁ। স্যারের দেওয়া সাজেশন আমি নিজেও জানি যে বিফলে যায় না, তো অবশ্যই তোমরা দেখো এবং লিখে নাও তোমরা। স্যার 8 মার্কের প্রশ্নগুলোর মধ্যে যেমন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সম্পর্কে যা যা আছে, চরিত্র, প্রকৃতি, বৈশিষ্ট্য, গুরুত্ব, ফলাফল, মানে ওই মহাবিদ্রোহটা সম্পর্কে বিস্তারিত আলোচনাটা করতে মানে হবে। টোটাল মহাবিদ্রোহ সম্পর্কে যা তোমাদের আছে, আইডিয়া নিয়ে হ্যাঁ। যেতে হবে। আর 20 শতকে ভারতে বামপন্থী রাজনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, এর প্রধান ত্রুটি কি ছিল সে সম্পর্কে। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল? মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ দাও। পাশ্চাত্যবাদী বিতর্ক কি? সঙ্গে মিরাট ষড়যন্ত্র মামলাটা কি? 19 শতকে কেন সভা সমিতির যুগ বলা হয়েছে? বাংলায় বিজ্ঞান চর্চার প্রসঙ্গে জগদীশচন্দ্র বসু বা প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকা। আর বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। মোটামুটি ভাবে আমি এইগুলোই দিয়েছি আমার ছাত্রছাত্রীদের, এবং আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। কিন্তু বিগত কয়েক বছর আমি বললাম আগেই যে 8 মার্কের প্রশ্ন একটু এদিক এদিক করে হচ্ছে। আর এর সাথে দুটো একটা প্রশ্ন হয়তো অ্যাড হবে, আমি পরবর্তীকালে সেটা আমি দেখি আরো শর্টকাট করে, তখন আমি পরবর্তী তো ভিডিও বলতে পারবো। তো সেটা আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমরা প্রোভাইড করে দেবো। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো স্যার, শেষ মুহূর্তে ছেলে মেয়েদের জন্য লাস্ট কিছু ইতিহাস সম্পর্কিত যে একটু, ওদের তো অনেক থাকে, হ্যাঁ। ভয় থাকে, তো লাস্ট কিছু এমন মোটিভেশন যদি কিছু হ্যাঁ। থাকে। ভয়ের কোনো কারণ নেই, তোমরা ঠিকঠাক ভাবে লিখবে। আমি আগেও বললাম, বারবার একই কথা বলাটাও মানে উচিত নয়। যে তোমাদের যে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা, যারা গৃহশিক্ষকরা তোমাদেরকে নানানভাবে বলেছে, নিশ্চয়ই বুঝিয়েছে কিভাবে খাতা রেডি করতে হবে, কিভাবে প্রশ্ন উত্তর করতে হবে। টু দ্য পয়েন্ট লিখলে অবশ্যই নাম্বার বেশি পাবে। সবসময় নীল আর কালো কালিকে ব্যবহার করার চেষ্টা করবে। আর মানে খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অবশ্যই বেশি কাটাকাটি বা হিজিগিজি করলে তাতে তোমারই নাম্বার কম আসার সম্ভাবনাটা থাকে। তুমি যে প্রশ্নগুলো পারবে সেগুলো দাগ নাম্বারটা ঠিকঠাক ভাবে দিয়ে, বিভাগের যে উপবিভাগগুলো থাকে সেই সমস্ত দাগ নাম্বারগুলো ঠিকঠাক ভাবে দিয়ে তোমাকে লিখতে হবে, জানি এক্সামিনার বা যিনি মানে খাতা দেখবেন তারা যেন সেই খাতাকে দেখে কখনো মানে অতিষ্ঠ বোধ না করে, যে না সুন্দরভাবে উপস্থাপনা করেছো সেভাবে তুলে ধরার চেষ্টা করতে হবে। একটা দর্শন ব্যাপারটা একটা ম্যাটার করে। তো খাতাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন স্যার যেভাবে বললেন সেভাবে তোমরা লিখে আসবে। আর যদি লুজ পেজ লাগে অবশ্যই মার্কিং করবে কিন্তু খাতার উপরে, যে কটা লুজ পিসটা নিলে 1+1+ করে কিন্তু লিখে রাখবে। পরে এক্সামিনার যে থাকবে ঘরে ইনচার্জ, তার কাছ থেকে কিন্তু একটা সই অবশ্যই করিয়ে রাখবে। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। আপাতত এই প্রশ্নগুলো তোমরা করতে থাকো শেষ মুহূর্তে দাঁড়িয়ে। আর নেক্সট অবশ্যই অন্য সাবজেক্টের ভিডিও নিয়ে তো অবশ্যই আসবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো, তার কারণ অনেক কিছু হয়তো তোমার হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে সাবস্ক্রাইব না করে রাখলে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।